দোলা তার শাশুড়ি মা ময়না দেবী, শ্বশুরমশাই রতনবাবু এবং স্বামী বিমলের সঙ্গে বাস করে। তাদের সংসারে দোলা ভীষণ পরিমাণে দুঃখী মহিলা ছিল, কারণ তার 5 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে এখনো পর্যন্ত সন্তান জন্ম দিতে পারেনি। তাই সকলের কাছে তাকে খুবই খারাপ খারাপ কথা শুনতে হয়, এমনকি তার স্বামীও তার সঙ্গে ভালো মুখে কথা বলতে চায় না। কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিমল যখন অফিসে যাবে, এমন সময় দোলার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। উফ, আমার ভীষণ পেটে ব্যথা করছে। বিমল, তুমি প্লিজ ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি কিছুতেই পেটে ব্যথায় দাঁড়াতে পারছি না। তুমি প্লিজ ডাক্তার বাবুকে ডাকো। উফ, কি ব্যথা করছে। কি মজা, কি মজা, আমার বউয়ের পেটে ব্যথা করছে, কি মজা, আমার বউয়ের পেটে ব্যথা করছে। আমি এখন নাচবো, গাইবো, মজা করব, কি মজা, আমার বউয়ের পেটে ব্যথা করছে। এই বলে বিমল ভীষণ নাচতে শুরু করে, আর সে তার বউয়ের প্রতি কোনো খেয়াল না করেই নাচতে নাচতে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। সাত সকালবেলা ছেলে কিরকম অফিসে না গিয়ে 2 হাত তুলে নাচতে দেখে তার বাবা মা দুজনেই অবাক হয়। মা, বাবা, তোমার বৌমার পেটে ব্যথা করছে, তার মানে তোমার বৌমার বাচ্চা হবে। কি মজা, কি মজা, এতদিন পর আমি বাবা হব, আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার ছেলেটা বাবা হতে পারেনি বলে একেবারে পাগল হয়ে গেছে। ওইদিকে বৌমার পেটে ব্যথা করছে, আর এদিকে আমার ছেলে নাচানাচি করছে। আমার আর ভালো লাগছে না। আমার ছেলেটা দিন দিন এবার পাগল হয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো, কিন্তু হঠাৎ করে বৌমার সকালবেলা পেটে ব্যথা হলো কেন? আবার ডাক্তার ডাকতে হবে নাকি? এক গাদা টাকা খরচা। চলো বৌমাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ডাক্তার দেখাই। এই বলে তারা সবাই মিলে দোলার কাছে যাবে, এমন সময় তারা ঘরের বাইরে থেকে একটা বাচ্চার কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। ফলে তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। তারা কিছুতেই বুঝতে পারে না যে এরকম বাচ্চার কান্নার আওয়াজ দোলার ঘর থেকে আসতে পারে। ফলে তারা ভীষণ পরিমাণে অবাক হয়, আর দোলার কাছে গিয়ে দেখে যে দোলা তার কোলে একটা ছোট্ট সদ্যজাত শিশু নিয়ে শুয়ে আছে। এ কি বৌমা, তুমি এইটুকু বাচ্চা কোথা থেকে পেলে? এই বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে একেবারে সবে জন্ম নিয়েছে, কিন্তু তোমার পেট থেকে কিভাবে বাচ্চা হতে পারে? তুমি তো বাচ্চা জন্ম দিতে পারবে না, আর তোমার পেট ফোলেনি, শুধুমাত্র সকালবেলা পেটে ব্যথা করেছে। এরকম আবার সম্ভব নাকি কখনো? বিশ্বাস করুন, আমি জানি না, আমার পেটে হঠাৎ করে ব্যথা হলো আর এরকম একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেল। যাই হোক, এতদিন ধরে আপনারা তো সন্তান চাইছিলেন, সুতরাং এখন যখন আমার সন্তান হয়েছে আপনাদের তো খুশি হওয়ার কথা, আর আপনারা আমাকে কেউ আর কথা শোনাতে পারবেন না। না না দোলা, তোমাকে কথা শোনানোর কোনো প্রশ্নই আসে না। এখন আমি তোমার জন্য বাবা ডাক শুনতে পাবো, তাই তুমি একদিনে বাচ্চা দাও আর 9 মাসে বাচ্চা দাও, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এভাবে সকলে খুবই খুশি হয়, আর তারা তাদের বাড়ির বৌমাকে খুবই আদর করতে শুরু করে। এমনকি তারা প্রত্যেকে একে একে ছোট্ট শিশুকে কোলে নিয়ে আদর করে। এভাবে একদিন যেতে না যেতেই আবার পরের দিন সকালবেলা দোলার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। আর দোলার এরকম ভয়ানক পেটে ব্যথা করছে দেখে বিমল আবার ভয় পেয়ে যায়, আর সে ডাক্তারবাবুকে ডেকে আনতে যাবে। সেই সময় ডাক্তারবাবু বাড়িতে আসতে না আসতেই তারা দেখে যে দোলার কোলে আর একটা সন্তান, মানে দোলা আবার একটা বাচ্চার জন্ম দিয়েছে। ডাক্তারবাবু, দেখুন আমার বাড়িতে কি অবাক কাণ্ড হচ্ছে। আমার বৌমাকে নিশ্চয়ই ভূতে ধরেছে। কালকে সকালবেলায় আমার বৌমার একটা বাচ্চা হলো, আবার আজকে সকালবেলা আরো একটা বাচ্চা হলো। এরকম ভাবে কি করে সম্ভব? বাচ্চা হতে তো 9 মাস সময় লাগে। সত্যি ডাক্তারবাবু, আপনাদের মেডিকেল সায়েন্স কি এত উন্নতি হয়ে গেছে যে 2 দিনের মাথায় আমার বউয়ের 2টো বাচ্চা জন্ম হয়ে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমার বাবার জন্মে এরকম ঘটনা দেখিনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। আমার মাথা তো ঘুরছে, এমনিও আমার বমিও পাচ্ছে। আমি আমার ডাক্তারি জীবনে এরকম 2 দিনে 2টো বাচ্চা জন্ম দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই বলে ডাক্তারবাবু নিজে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই সবাইকে অবাক করে দোলা একটা একটা করে সন্তানের জন্ম দেয়। আর তার কোলে এখন 6টা সন্তান চলে আসে। ফলে তার শ্বশুর বাড়ির লোক থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই অবাক হয়, কারণ 6 দিনে 6টা সন্তান জন্ম হওয়া মানে একেবারে অবিশ্বাস্য ব্যাপার। বৌমা, তুমি সত্যি করে বলো তো কি ব্যাপার? কারণ এটা কোনোদিনও হতে পারে না যে তুমি প্রত্যেক দিন বাচ্চার জন্ম দেবে। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে কোনো মহিলা প্রত্যেক দিন বাচ্চার জন্ম দিতে পারে। তুমি এই 6 দিনে 6টা সন্তান জন্ম দিলে কিভাবে? এতগুলো সন্তান আমরা কিভাবে মানুষ করব? আমার ছেলে একটা সাধারণ সরকারি চাকুরিজীবী, ওই চাকরি করে তো মাত্র 2টো সন্তান ভালো করে মানুষ করা সম্ভব, কিন্তু তুমি 6টা সন্তান জন্ম দিয়ে বসে আছো। এতদিন আমি যখন সন্তান জন্ম দিতে পারছিলাম না বলে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, আর এখন যখন আমি প্রত্যেকদিন একটা করে সন্তান জন্ম দিচ্ছি তখন অসুবিধা কোথায়? আর এখন আর কেউ আমাকে আজে বাজে কথা বলতে পারবে না।
দোলার মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা একেবারে চুপ করে থাকে। আসলে আজ থেকে প্রায় 10 দিন আগে দোলা একদিন বাজার করতে যায়, আর তাকে দেখে বাজারের সকলে ভীষণ পরিমাণে হাসতে শুরু করে, আর যা দেখে দোলা ভীষণ পরিমাণে লজ্জাবোধ করে। দাদা, টমেটো কত করে দিচ্ছ? আমাকে 1 কেজি টমেটো দাও তো। বৌদি, আপনার থেকে আমি টমেটোর কোনো টাকা নিতে পারবো না, কেননা আপনি জানি আপনি বন্ধা মহিলা, আর আপনার শরীরের পক্ষে টমেটো খাওয়া খুব দরকার। আর আমি খবরে দেখেছি টমেটো খেলে বন্ধা মহিলাদের সন্তান হয়, তাই আপনি বেশি করে টমেটো খান, আর আপনাকে একটাও টাকা দিতে হবে না। এভাবেই বাজারের সকলে দোলার উপর হাসাহাসি করে, আর দোলা কিছুতেই ব্যাপারটা সহ্য করতে পারে না। এর ফলে সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, আর এমন সময় বিমলও অফিস থেকে বাড়িতে ফিরতে শুরু করে। কিন্তু বিমলকে দেখেও সকলে তাকে খ্যাপাতে শুরু করে, ফলে সে নিজের রাগ আর সামলাতে পারে না। সে পাড়ার লোকেদের সঙ্গে ভীষণ পরিমাণে মারপিট করতে শুরু করে, আর এমন মারপিট করে যে তার চোখ মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর এই অবস্থাতে সে বাড়িতে ফিরে আসে। ময়না দেবী, রতনবাবু এবং দোলা বিমলের এরকম অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। মা, বাবা, তোমরা আমাদের বৌমাকে কেন বাড়ির বাইরে বার করছো? আমি বারণ করেছিলাম না, যতক্ষণ না পর্যন্ত সন্তান হবে ততক্ষণ ও বাড়ির বাইরে বেরোতে পারবে না। আর তোমরা আমার কোনো কথাই শুনলেন না, ওর জন্য আমাকে কত খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে, এমনকি আমি ওর জন্য মারপিটও করে এসেছি। তুমি সবসময় আমাকে কেন কথা শোনাচ্ছ? আমাদের যে সন্তান হচ্ছে না সেটা কি শুধুমাত্র আমার একার দোষ? আমি তো কতবার বলেছি তুমিও আমার সঙ্গে একবার হসপিটালে চলো, ডাক্তার দেখিয়ে নেবে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো না, সব দোষ আমার উপরেই চাপিয়ে দাও। এভাবেই প্রত্যেক দিন একই কারণ নিয়ে তাদের বাড়িতে ভীষণ ঝগড়া ঝামেলা হয়ে থাকে, আর দোলার একদমই এরকম ঝামেলা ভালো লাগে না। আর এমন সময় হঠাৎ করে দোলার প্রিয় বান্ধবী প্রিয়া তাকে ফোন করে, আর সে নিজের বাড়িতে দোলাকে নিমন্ত্রণ করে। আর এর ফলে দোলা পরের দিনই তার বান্ধবীর বাড়িতে চলে যায়। আচ্ছা প্রিয়া, তোর বিয়ে হয়েছে 2 বছর হলো, তার মধ্যে তোর 3টে বাচ্চা কি করে হলো? আর দেখ, আমার তো 5 বছর আগে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি একটা বাচ্চাও জন্ম দিতে পারলাম না, আর সেই জন্য আমার শ্বশুর বাড়িতে থাকা দায় হয়ে গেছে। ও, এই ব্যাপার, এই জন্য তোর চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। তোর যখন জীবনে এই সমস্যা, আমাকে আগে বলবি তো, এই সমস্যার সমাধান তো আমার কাছে আছে। চল, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব, কিন্তু তোকে তার জন্য শ্বশুর বাড়িতে মিথ্যা কথা বলতে হবে, কারণ সেখানে যেতে আমাদের কিন্তু 7 দিন সময় লাগবে। দোলা তার বান্ধবীর কথা শুনে খুবই খুশি হয়, আর দোলা তখনই শ্বশুর বাড়িতে গিয়ে তার স্বামী, শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে মিথ্যা কথা বলে দেয় যে সে এখন বাপের বাড়িতে ঘুরতে যাবে এবং 7 দিন পরে সে বাড়িতে ফিরবে। আর এই বলে দোলা তখনই ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরকম বাপের বাড়িতে যাওয়ার নাম করে দোলা তার বান্ধবীর সঙ্গে গিয়ে উপস্থিত হয় হিমালয় পাহাড়ের একটা বড় গুহায়, আর সেই গুহার মধ্যে এক সাধু ধ্যানে বসে মগ্ন হয়ে থাকে। অং রিং রিং ফট, আমার কাছে সমস্ত সমস্যার সমাধান হবে ঝটফট। বাবা, আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছি, ওর জীবনে আমার মতোই কষ্ট, ওর একটাও বাচ্চা হচ্ছে না। আমি পরপর 3 বার আপনার কাছে এসেছি, আর 3 বারই আমি 3টে মেয়ের জন্ম দিয়েছি। আপনি দয়া করে আমার বান্ধবীর সমস্যার সমাধান করে দিন বাবা। হ্যাঁ বৎস, তুমি চিন্তা করো না, আমি যেমন প্রিয়ার সমাধান করে দিয়েছি তেমন তোমারও সমাধান করে দেবো। শুধুমাত্র তুমি এই ঔষধটা একবার খেয়ে নাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর প্রিয়া, তুমিও তোমার বান্ধবীর সাথে ওষুধ খেয়ে নাও, কারণ এইসব সমাধান আমি সকলের সামনে করি না। এই কথা বলতে না বলতেই দোলা সেই ভণ্ড বাবাকে একেবারে চিনে যায়, কারণ এরকমই একটা ভণ্ড বাবাকে গাছতলায় তার এক বান্ধবী কিছুদিন আগে ধরেছিল, আর সেই ভণ্ড বাবাকে পুলিশ তুলে নিয়ে যায়। কিন্তু খবরের কাগজে লেখা থাকে সেই ভণ্ড বাবা জেল থেকে পালিয়েছে, আর কোথায় গিয়ে আশ্রয় নিয়েছে তার কোনো ঠিকানা কেউ জানে না। তাই দোলা এখন ভালো মতোই বুঝতে পারে যে সেই ভণ্ড বাবাই হিমালয়ে এসে আশ্রয় নিয়েছে, কিন্তু সেটা যেহেতু পাহাড়ি এলাকা থাকে তাই দোলা মনে মনে ভীষণ ভয় পায়। ওরে বাবা গো, আমার পেটে ভীষণ ব্যথা করছে। ওরে বাবা, সাধু বাবা, আমার পেটে ব্যথা করছে, আমার ভীষণ পটি পাচ্ছে। সাধু বাবা, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না। প্রিয়া চল, আমি একটু পটি করে আসি, তারপর এসে ওষুধ খাবো, তা নাহলে আমি এখানেই পটি করে দেবো কিন্তু। এই কথা বলা মাত্রই দোলা তার বান্ধবীকে নিয়ে সেই গুহা থেকে বেরিয়ে আসে, আর সেখানে দাঁড়িয়ে দোলা তার বান্ধবীকে সব সত্যি কথা বলে দেয়। ফলে প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে এতদিন যে 3টে সন্তান নিজের স্বামীর ভাবছিল সেটা আসলে সেই ভণ্ড বাবার। সেই ভণ্ড বাবা মহিলাদের উল্টোপাল্টা ওষুধ খাইয়ে তার অচেতন অবস্থার সুযোগ নিয়ে থাকে। তাই দোলা যে করেই হোক তার বান্ধবীকে সেখান থেকে নিয়ে পালিয়ে আসে। আর বান্ধবীকে যখন সেই নিউজ পেপারের আর্টিকেল খুলে দেখায় তখন প্রিয়া বিশ্বাস করতে বাধ্য হয়। আর তারা দুজনে যখন বাড়ি ফিরছে এমন সময়
ওই দেখ প্রিয়া, ওখানে একটা অনাথ আশ্রম আছে, চল আমরা অনাথ আশ্রমে গেলেই একটু মন ভালো হবে, কারণ ওখানে গেলে ছোট ছোট শিশুদের দেখতে পাবো। এই বলে দোলা এবং প্রিয়া সেই অনাথ আশ্রমে চলে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে যে একটা বিছানায় 6টা ছোট্ট ছোট্ট শিশু শুয়ে আছে, আর তারা নিজেদের বাবা মায়ের জন্য খুবই কান্নাকাটি করছে। সেই দেখে দোলার ভীষণ খারাপ লাগে, আর সে মনে মনে ঠিক করে নেয় যে সেই ছোট্ট ছোট্ট শিশুকে দোলা তার বাড়িতে নিয়ে যাবে। তাই অনাথ আশ্রমে সে নিজের হাতে সোনার বালা, গলার হার সবকিছু খুলে দিয়ে দেয়, আর সেই ছোট্ট শিশুদেরকে নিজেদের সঙ্গে করে শহরে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু দোলা প্রথমে সেই ছোট্ট শিশুদেরকে প্রিয়ার কাছে রাখে। শোন প্রিয়া, আমি এই বাচ্চাদেরকে এখন নিজের শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে অনেক উত্তর দিতে হবে। তার থেকে বরং আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে পেট ব্যথার নাটক করব, আর তার আগে তোকে ফোন করে দেব। তুই একটা একটা বাচ্চা প্রত্যেকদিন আমার বাড়ির পেছনে দরজা দিয়ে আমাকে দিয়ে আসবি। দোলার মুখে এমন কথা শুনে প্রিয়া খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। আর দোলা যখন নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়, তখন প্রত্যেকদিন সকালবেলা উঠে সে পেটে ব্যথার নাটক করতে শুরু করে। আর তখন প্রিয়া দোলার বাড়ির পেছন দিকে একটা করে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকে, আর দোলা এসে সেই বাচ্চা নিয়ে চলে যায়। আর এই সত্যি ঘটনা যখন বিমল, ময়না দেবী এবং রতনবাবু জানতে পারে, তারা সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা, আমরা তোমাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, কিন্তু তুমি যে সেই ভণ্ড বাবার সত্যিটা ধরতে পেরেছো আর এই 6টা বাচ্চাকে অনাথ আশ্রম থেকে উদ্ধার করেছো, তার জন্য তোমার প্রতি আমরা অনেক খুশি হয়েছি। এবার থেকে এই 6টা বাচ্চাকে আমরা মানুষ করব। দোলা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয়, আর সেই দিনের পর থেকে তারা সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মানুষ করতে শুরু করে। আর সেই বাচ্চাগুলোকে নিয়েই তারা হাসি খুশি নিজেদের জীবন কাটাতে থাকে। স্বপ্না তার পরিবারের সঙ্গে একটি মফস্বল এলাকায় বাস করে। সে তার স্বামী রিকি এবং শাশুড়ি মা মোনা দেবীর সঙ্গে সংসার করে। তারা যথেষ্ট পরিমাণে ধনী ছিল না, কিন্তু রিকি যে পরিমাণ টাকা রোজগার করে তাই দিয়েই তাদের হেসে খেলে দিন চলে যায়। তবে এরকম পরিবারে প্রত্যেকদিন মাছ মাংস খাওয়া সম্ভব নয়, তাই রিকি এবং তার মা ডাল ভাত এবং ডিম খেতেই বেশি পছন্দ করে। তবে স্বপ্না ছিল একেবারে অন্য ধরনের। সে ভাত এবং মাছের ঝোল ছাড়া অন্য কোনো খাবার খেতে চায় না। একদিন রিকি বাজার থেকে আসার পর, স্বপ্না, আমি তাড়াতাড়ি কাজে বেরোবো, তাই তুমি দুপুরে রান্নাটা করে ফেলো, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আজকে আমি কলমি শাক আর ডিম নিয়ে এসেছি, তাই তুমি শাক ভাজা আর ডিমের ঝোল রান্না করে দাও, বুঝেছো? ডিমের ঝোল রান্না করব মানে? এই যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি তোমাকে বললাম আমার পাবদা মাছ খেতে ইচ্ছে করছে, আর আজকে আমি কত শখ করেছিলাম পাবদা মাছের বড়ি দিয়ে ঝোল আর ভাত খাবো। তুমি আমার জন্য পাবদা মাছ নিয়ে আসোনি তাহলে? কি, তুমি পাবদা মাছ খাবে? তোমাকে তো গতকাল সকালে বড় বড় কাতলা মাছ নিয়ে এসে দিলাম, আর আজকে তুমি আবার পাবদা মাছ খাবে বলছো? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয়েছে। তোমার যদি ধনী পরিবারে বিয়ে হতো তাহলে তুমি প্রত্যেকদিন এরকম দামি দামি মাছের ঝোল আর ভাত খেতে, কিন্তু আমার পক্ষে তোমাকে এত দামি মাছ খাওয়াটা সম্ভব নয়। আমি তোমার কাছে পাবদা মাছ খেতে চাইলাম বলে তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? বিয়ের পর যে বলেছিলে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সেই কথা এখন মনে নেই বুঝি? আর পাবদা মাছের কতই বা দাম যে তুমি পাবদা মাছ কিনে নিয়ে আসতে পারছো না? বিয়ের পর তোমার ভাত খাবারের দায়িত্ব নেবো বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে দামি দামি মাছের ঝোলের দায়িত্ব নেবো সেটা তো বলিনি। আর এখন পাবদা মাছের 500 টাকা কেজি, সুতরাং আমার পক্ষে পাবদা মাছ কেনা সম্ভব নয়। এই বলে রিকি স্নান করার জন্য শৌচালয়ে চলে যায়। আর পাবদা মাছ খাওয়া হবে না ভেবে স্বপ্না ভীষণ পরিমাণে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে রান্নাঘরে যায় এবং তার স্বামী ও শাশুড়ি মায়ের জন্য ডিমের ঝোল, শাক ভাজা এবং ভাত রান্না করে। দুপুরবেলা যখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে বসে, তখন স্বপ্না মুখ কালো করে খাবার পরিবেশন করে। মোনা দেবী এবং তার ছেলে বুঝতে পারে আজকে মাছ রান্না করা হয়নি বলে স্বপ্নার মন ভালো নেই, কিন্তু তবুও তাদের কিছু করার থাকে না। নিরুপায় হয়ে তারা দুজনে খাওয়া শুরু করে। ইস বৌমা, এ তুমি কি রান্না করেছো? আমি তো খেতেই পারছি না। এই ডিমের ঝোল আর শাক একেবারে নুন পোড়া। ছি, এই খাবার খাওয়া যায় নাকি? খাবারে এত নুন দিয়েছো কেন তুমি? এই বলে মোনা দেবী থুথু করে মুখ থেকে খাবার বাইরে ফেলে দেয়। অন্যদিকে খাবারে বেশি পরিমাণে নুন দেওয়ার ফলে রিকিও খাবার খেতে পারে না, তাই তার স্বপ্নের উপর ভীষণ রাগ হয়। আসলে রান্না করার সময় স্বপ্না ইচ্ছা করে রান্নাতে বেশি পরিমাণে নুন দেয়। আমি যখন মাছের ঝোল আর ভাত খেতে পারবো না, তখন আপনাদেরকেও ডিমের ঝোল ভাত খেতে দেব না। এমন নুন দেব যাতে আপনারা ডিমের ঝোল খাওয়ার নামই ভুলে যাবেন। এভাবে স্বপ্নায় ইচ্ছা করে খাবারে বেশি নুন দেওয়ার ফলে সেই খাবার কিছুতেই কেউ মুখে তুলতে পারে না। তখন তার স্বামী ভালো করেই বুঝতে পারে যে স্বপ্না আজকে মাছের ঝোল ভাত খেতে পারেনি বলে রান্নার উপর নিজের রাগ প্রকাশ করেছে। এর ফলে রিকি খাবারের পাত ছেড়ে উঠে চলে যায়। শাশুড়ি মেয়ে এবং স্বামী খেতে পারেনি দেখে স্বপ্না মনে মনে খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন
মোনা, কালকে আমার ছেলের বউয়ের স্বাদ আছে, ওর 7 মাস হতে চললো, তাই তুই আর তোর ছেলের বউ কালকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি, কেমন? আমি পাড়ার সব মহিলাদের নিমন্ত্রণ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কালকে দুপুরবেলা আমি আর আমার ছেলের বউ ঠিক সময় মতো তোদের বাড়িতে চলে যাব। হ্যাঁ রে, আর মনে করে আসিস কিন্তু। আমি সবার জন্য ভালো ভালো মাছের আয়োজন করেছি, কারণ এই অনুষ্ঠানে তো মাংস খাওয়াতে নেই, তাই আমি ঠিক করেছি সবাইকে ভালো ভালো মাছ রান্না করে খাওয়াবো। এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায়। আর নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মাছ খেতে পারবে শুনে স্বপ্না প্রচন্ড পরিমাণে আনন্দিত হয়ে ওঠে, এমনকি লোভে পড়ে তার মুখে জলও চলে আসে। বিমলা কাকিমারা আমাদের মতো গরিব নয়, ওদের কাছে অনেক টাকা আছে, তাই নিজের বৌমার স্বাদের অনুষ্ঠানে বিমলা কাকিমা নিশ্চয়ই দামি দামি মাছের ঝোল খাওয়াবে। আমি কালকে মনের আনন্দে মাছ খাবো। পরের দিন দুপুরবেলা হতে না হতেই স্বপ্না তার শাশুড়ি মাকে বিমলা দেবীর বাড়িতে যাওয়ার জন্য পাগল করে দেয়। তাই কিছুক্ষণের মধ্যেই তারা বিমলা দেবীর ছেলের বউয়ের স্বাদের অনুষ্ঠানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে মাছের গন্ধে স্বপ্না একেবারে পাগল হয়ে ওঠে। খাবার খাওয়ার সময়, ওরে বাবা, এখানে ভেটকি মাছের ঝোল, পাবদা মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, রুই মাছের পাতুরি, চিংড়ি মাছের ঝোল, তার সাথে তেলাপিয়া মাছের ঝোলও আছে। আমি 1 বছর বিয়ে হয়ে এসেছি, কিন্তু 1 বছরে এতগুলো মাছ আমি কোনোদিনও খাইনি। আজকে আমি সব খাবো। এই বলে স্বপ্না একেবারে হাবাইতের মতো মাছের ঝোল এবং ভাতের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সে সব ধরনের মাছ খেতে শুরু করে দেয়। বৌমাকে এরকম ভাবে মাছের ঝোল এবং ভাত খেতে দেখে মোনা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কিন্তু স্বপ্না কোনো দিকেই পাত্তা দেয় না। কিরে মোনা, তোর বৌমা এমন ভাবে মাছের ঝোল আর ভাত খাচ্ছে যেন মনে হচ্ছে আজকে তোর বৌমারই স্বাদের অনুষ্ঠান। আমি জানতাম আমার বৌমা একা মাছ খেতে ভালোবাসে, কিন্তু তোর বৌমা যে এরকম পেটুক সেটা তো আমি জানতামই না। এই বলে বিমলা দেবী এবং পাড়ার অন্যান্য মহিলারা যখন বিমলা দেবীর ছেলের বউকে স্বাদের জন্য পাত সাজিয়ে খাওয়াতে শুরু করে, আর তখনই স্বপ্না বিমলা দেবীর বৌমার পাতের উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে। সেখান থেকে মাছ তুলে সে খাওয়া শুরু করে দেয়। আর এই দেখে পাড়ার মহিলারা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে। কি করছো কি তুমি? তোমাকে দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এরকম পোয়াতি মেয়ে মানুষের পাত থেকে কেউ মাছ তুলে খায়? আজকে তুমি বাড়ি চলো, তোমাকে মজা দেখাচ্ছি। মা, আমাকে বেশি বকাবকি করবেন না। আপনারা সবসময় বলেন যে আপনারা গরিব আর তাই আমাকে মাছ খাওয়াতে পারবেন না, আর আপনি তো জানেন আমার মাছের প্রতি এত লোভ, তাই আজকে আমি মন ভরে মাছ খাবো। এই বলে স্বপ্না অনুষ্ঠান বাড়ির সমস্ত মাছ একাই খেয়ে ফেলে এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে চলে যায়। বাড়িতে এসে মোনা দেবী তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তবুও স্বপ্নার মাছের প্রতি পাগলামি যায় না। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু তবুও সে প্রত্যেকদিন রিকির কাছে বিভিন্ন রকম মাছের ঝোল খাওয়ার আবদার করে। আর রিকিকে ধার দেনা করে হলেও বাজার থেকে বউয়ের জন্য মাছ কিনে আনতে হয়, না হলে স্বপ্না বাড়িতে ভাঙচুর করা শুরু করে দেয়। এমনই একদিন, কি হলো, বেলা 11টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? বাজারে যাবে না? আর এত বেলায় তুমি যদি বাজারে যাও তাহলে সব মাছ তো পচে যাবে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাজারে যাও, কারণ আমি মাছের ঝোল রান্না করব। স্বপ্নার বারবার বলার পরও রিকি কিছুতেই বিছানা ছেড়ে উঠতে চায় না। আজকে আমি বাজারে যেতে পারবো না, কেননা কালকে আমি তোমার জন্য বাজার থেকে ভেটকি মাছের পেটি আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম। কেননা এখন এমনিতেই ভেটকি মাছের অনেক দাম। কালকে আমি 1000 টাকা দিয়ে তোমার জন্য ভেটকি মাছ কিনে এনেছি, সেই জন্য আমার হাটে কষ্ট শুরু হয়ে গেছে। তারপর তুমি আজকে আবারও বলছো তোমাকে মাছ কিনে দিতে হবে। এই বলে রিকি কাঁদতে শুরু করে, কারণ সে বউয়ের জন্য মাছ কিনতে কিনতে একেবারে দেউলিয়া হয়ে যায়, আর তার ভীষণ পরিমাণে শরীর খারাপও করে। একে মাছের এত বাজার দর, তার উপর স্বপ্না মাছ পাগল, সবকিছু মিলিয়ে রিকি কিছুতেই চাপ সহ্য করতে পারে না। আর এই দেখে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। এখন রিকি বাজারে যাচ্ছে না, তার উপর আমার কাছে টাকাও নেই যে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবো। আর আমার মনে হচ্ছে রিকি ইচ্ছা করে শরীর খারাপের নাটক করে শুয়ে আছে যাতে আমাকে মাছ কিনে দিতে না হয়। এখন আমি কিভাবে মাছ খাবো তাহলে? সেদিন দুপুরবেলা মাছের ঝোল এবং ভাত খেতে না পেয়ে স্বপ্না ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। আর তখনই তার ছোটবেলার বান্ধবী প্রিয়া তাকে ফোন করে। স্বপ্নার কথা শুনে প্রিয়া বুঝতে পারে যে স্বপ্নার মন খারাপ, তাই সে স্বপ্নাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। আর বলিস না রে প্রিয়া, আমার দুঃখের কথা কাকে বলবো। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কি সুন্দর মাছের ঝোল আর ভাত খেতাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে আসার পর আমার মাছের ঝোল খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে। আমার স্বামী আর শাশুড়ি মামাকে কিছুতেই মাছ খেতে দেয় না, ওরা নাকি গরিব তাই মাছ কিনতে পারবে না। এটা কোনো কথা হলো বলতো? এই ব্যাপার, এই জন্য তোর মন খারাপ? আরে তুই চিন্তা করিস না, তোর জন্য কিন্তু একটা ভালো অফার আছে। অফার? কি অফার বল?
শোন, তোদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা গভীর নদী আছে না, সেখানে আমার এক আত্মীয় মাছ চাষ করা শুরু করেছে, আর তার মাছ ধরার জন্য জেলের খুব দরকার। তুই যদি প্রত্যেকদিন গিয়ে মাছ ধরে আমার আত্মীয়কে দিতে পারিস, তাহলে কিন্তু উনি তোকে টাকাও দেবেন আর ফ্রিতে খুশি হয়ে মাছও দেবেন। সুতরাং তোকে কিন্তু আর মাছ খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কি সত্যি আমি প্রত্যেকদিন ফ্রিতে মাছ খেতে পারবো? তাহলে তো কোনো কথাই নেই, প্রত্যেকদিন মাছও খাবো আর টাকাও পাবো। এই ভেবে স্বপ্না নদীতে জেলের কাজ করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তখনই এই ব্যাপারে তার শ্বশুরবাড়ির লোকজনকে কিছু জানতে দেয় না। পরের দিন সকাল হতে না হতেই স্বপ্না প্রিয়ার আত্মীয় চন্দনবাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় আর তার সাথে কথা বলে নদীতে জাল ফেলে মাছ ধরতে বসে পড়ে। আপনাদের এই নদীটা দেখে মনে হচ্ছে এখানে অনেক দামি দামি মাছের চাষ হয়, আর সারা নদী জুড়ে একেবারে মাছের গন্ধ ম করছে। আমার কি ভালো লাগছে। হ্যাঁ, আমাদের নদীতে অনেক দামি দামি মাছ চাষ হয়, আর এই মাছগুলো আমরা বাজারে বিক্রি করব। যেমন ধরুন পাবদা মাছ, দেশি তেলাপিয়া মাছ, রুই মাছ, তারপর কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ সব আছে। কিন্তু সাবধান, এর মধ্যে এমন ধরনের মাছ আছে যেগুলোকে বশ করা খুবই কঠিন। কিন্তু আমি সব মাছকে বশ করতে পারি। এই বলতে না বলতে স্বপ্নার জালে বেশ অনেকগুলো মাছ উঠে আসে, আর বর্ষাকাল পড়তে না পড়তেই ছিপের মধ্যে এরকম দামি দামি ইলিশ মাছ উঠে আসতে দেখে স্বপ্না ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়। স্বপ্নার কাছ থেকে চন্দনবাবু ইলিশ মাছগুলো নিয়ে নেয়, আর ইলিশ মাছ ধরে দেওয়ার জন্য সে স্বপ্নাকে কিছু টাকা দেয় এবং তার সঙ্গে ইলিশ মাছও দেয়। এর ফলে স্বপ্না খুবই খুশি হয়ে ইলিশ মাছ নিয়ে বাড়িতে ফিরে আসে, আর সে নিজের জন্য ভালো করে ইলিশ মাছের ঝোল এবং ভাত রান্না করে। কি ব্যাপার বৌমা, তুমি এত দামি ইলিশ মাছ কোথা থেকে পেলে? নিশ্চয়ই আমার ছেলের পকেট মেরে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছো। সত্যি তুমি পারো বটে, একদম ওজন বুঝে ভোজন করতে জানো না তুমি। শুনুন, এখন আমার আপনার ছেলের পকেট কেটে মাছ খাওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আমি নিজে এই ইলিশ মাছ নিয়ে এসেছি, আর এখন আমি প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসবো আর মাছের ঝোল খাবো। এই বলে চেটেপুটে ইলিশ মাছের ঝোল দিয়ে স্বপ্না ভাত খেয়ে ফেলে। পরের দিন সকালবেলা সে আবার মাছ ধরতে চলে যায়। সেদিন স্বপ্না নদী থেকে দামি দামি ভেটকি মাছ নিয়ে আসে, আর সেই মাছের ঝোল করে ভাত খায়। এভাবে সে তাদের গরিবের ঘরে প্রত্যেকদিন দামি দামি মাছ নিয়ে আসে, আর সেই মাছ দিয়ে ঝোল করে। এর ফলে স্বপ্নার মাছের প্রতি লোভ যেন আরো বেড়ে যায়, আর এই বিষয়টা তার স্বামী কিংবা শাশুড়ি মা মোটেই পছন্দ করে না। তোমার কি ব্যাপার বলো তো স্বপ্না? প্রত্যেকদিন সকালবেলা তুমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ আর বাড়ি ফেরার সময় দামি দামি মাছ নিয়ে ফিরছো। আমার কিন্তু ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। তুমি কোথা থেকে এত দামি দামি মাছ পাচ্ছ? আমি যখন দুপুরবেলা দামি মাছ দিয়ে ভাত খাবো, তখন তুমি আর তোমার মা একদম আমাকে টুকবে না। আর তোমাদের দুজনকে তো আমি মাছ ভাত খেতে বলছি না, তোমরা গরিবের মতো ডিমের ঝোল ভাত খাও না, কিন্তু আমাকে মাছ ভাত খেতে দাও। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। একদিন চন্দনবাবু তার পারিবারিক সমস্যার কারণে নদীর ধারে আসতে পারে না। এর ফলে মাছ ধরার দায়িত্ব পুরোপুরি স্বপ্নার উপর ছেড়ে দেয়, আর সেই দিনই স্বপ্নার মাছের প্রতি লোভ আরো তীব্র হয়ে ওঠে। আজকে আমি নদীতে জাল ফেলে অনেকক্ষণ বসে থাকবো আর দামি মাছ ওঠার অপেক্ষা করব, আর আজকে আমি সব মাছগুলো বাড়িতে নিয়ে চলে যাব। চন্দনদাকে মিথ্যা কথা বলে দেব যে জালে আজকে একটাও মাছ ওঠেনি। এই বলে স্বপ্না নদীতে অনেকক্ষণ ধরে জাল ফেলে বসে থাকে, আর কিছুক্ষণ পরেই তার জাল ভারী হতে শুরু করে। ফলে স্বপ্না জাল ধরে অনেকক্ষণ ধরে টানাটানি করে। সে ভাবে যে জলের মধ্যে অনেক দামি দামি মাছ আটকে পড়েছে, তাই সে প্রাণপণে সেই জালে টান দেয়। এমন সময় নদী থেকে একটা হাঙর মাছ জালের মধ্যে উঠে আসে, কিন্তু স্বপ্না বুঝতে না পেরে সেই হাঙর মাছকে নদীর ধারে নিয়ে আসে। আর এত বড় হাঙর মাছ দেখে স্বপ্না ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তখনই সেই হিংস্র হাঙর মাছ জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে, আর স্বপ্নার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। ওরে বাবা গো বাবা, কে আছো? আমাকে বাঁচাও, এই মাছ আমাকে খেয়ে ফেললো, এই হাঙর আমাকে মেরে ফেললো। নদীর ধারে স্বপ্নার চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে আসে, আর তারা রক্তাক্ত স্বপ্নাকে নিয়ে হসপিটালে চলে যায়। ততক্ষণে হাঙর মাছ নদীর মধ্যে পালিয়ে যায়। এই খবর যখন স্বপ্নার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন তারা হসপিটালে তাড়াতাড়ি চলে যায়। সেখানে স্বপ্নাকে হাতে ব্যান্ডেজ করে বসে থাকতে দেখা যায়। স্বপ্না তখন না পেরে নিজের শ্বশুর বাড়ির লোকজনকে সমস্ত সত্যি কথা বলতে বাধ্য হয়। দেখেছো, শ্বশুর বাড়ির লোকেদেরকে না জানিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরতে গেলে কি হয়? তোমার তো কোনো ধারণা নেই। ওই নদীতে হাঙর মাছ ছাড়াও আরো অনেক বিষাক্ত বিষাক্ত মাছ আছে, এমনকি কুমির পর্যন্ত আছে। ভাগ্যিস তুমি কুমিরের পেটে চলে যাওনি, তাহলে কি হতো বলো তো? এভাবেই এই যাত্রায় স্বপ্নার একেবারে শিক্ষা হয়ে যায়। আর সে যেহেতু চন্দনদার সঙ্গে এরকম প্রতারণা করেছে, তাই তাকে আর নদীতে মাছ ধরতে যেতে হয় না। স্বপ্নার কখনো প্রত্যেকদিন মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে পাগলামি করে না। সে তার শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে সুষম স্বাভাবিক খাদ্য খেয়ে জীবন কাটায়।